প্রিয় প্রণয়িনী সিজন 2 লেখনীতে জান্নাত নুসরাত পর্ব সংখ্যা 28। আরশ নুসরাতের কথা শুনে কি বলবে বুঝতে উঠতে পারল না। রাগ উঠছে, তার মাথা ঠিক থাকছে না। নুসরাতের উদ্যততা সে মেনে নিতে পারল না। নিজেই চিৎকার করে উঠল, আল্লাহর কসম করে বলছি নুসরাত নাসির, পরের জন্মে যদি কিছু হয় তাহলে তোর মতো বেয়াদব অভদ্র মহিলাকে আমি বিয়ে করব না। নুসরাত দমে যাওয়ার পাত্র নাকি? সে ফোনের ওপাশ থেকে গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আমি মনে হচ্ছে মরে যাচ্ছি আপনাকে বিয়ে করার জন্য। ফোন রাখ শালা, আর লিখে নে 2 দিনের ভেতর আমি তো বিয়ে করব তোর সামনে বসে। তারপর আমার জামাইকে তুই দুলাভাই ডাকবি। নুসরাত আরশকে ফোন ডাকার কথা বলতেই নিচের মুখের ওপর ফোন কেটে দিল। আরশ রাগে ঘি ঢালার মতোই যেন কাজ করলো নুসরাতের মুখের দ্বিতীয় কথা শুনে। সে কি সত্যি বলেছে নাকি? ওই কথা রেগে গিয়েছে বলেই তো বলেছিল, কিন্তু এই বেয়াদব মহিলা মুখ ভর্তি তর্ক করে বদ অভ্যাস আর যাবে না। আজ একটা উচিত শিক্ষা দিয়েই আসবে সে। সৈয়দ বাড়ির ফটক থেকে বের হয়ে আসলো বড় বড় পা ফেলে। কানে আসলো ফোন লাগানো, বেমালুন ভুলে বসেছে সেটা। নুসরাত ফোন কেটে তার মুখের ওপর একটা ভাবে আরো সে রাগ দেখি তরতর করে বাড়ছে। কত বড় সাহস তার মুখের ওপর ফোন কাটে। আরশ ফোনটা শক্ত হাতে চেপে অন্য হাতে নাক ঘষলো, কয়েকবার ঘষলো একই রকম করে। কিঞ্চিৎকাল অতিবাহিত হতে নাকের ডগায় যেন খসখসে অনুভব হলো। এরপর জ্বালা পোড়া শুরু হলো। নাকের ভেতর চাপ অনুভব হতেই হাত দিয়ে নাকের ডগা স্পর্শ করলো আরশ। সামান্য ঘষে হাতের সামনে আনতে দেখলো বিরক্তিতে নাক কচকে গেল। মুখ দিয়ে নিচু স্বরে ধ্বনি, নাউজ নিস ব্লাডিং হ্যাজ টু স্টার্ট কামিং আউট, হোয়াট দ্য হেল আর ইউ। আরশ আরো দুইবার হাতের তালু দিয়ে নাক ঘষলো শক্ত করে। চোখ অন্ধকার দেখছে, সাথে সাথে ঘোর লাগলো। আরশ পাত্তা দিল না। তার মাথায় আজ আগুন চড়ে বসেছে। এই বেয়াদবটাকে কয়েকটা না দিলে এর কচির মতো চলা জিহ্বা বন্ধ হবে না। শিকদার বাড়িতে যেতে যেতে নাক এমনভাবে হাতের তালুতে ডললো, নাকটা যেন টকটকে হয়ে গেছে। হাত বরাবর বলটা দ্রুত দূরে ছুঁড়ে ফেলে রাগে। এটা কোনো কাজেরও না। সামান্য পরিমাণ রাগ রিল্যাক্স আসে না এত প্রচেষ্টার পরও। শিকদার বাড়ির গেট খুলে দাঁড়িয়েছিলেন নিজাম শিকদার। আরশকে দেখেই জিজ্ঞেস করলেন কথা বলতে। আরশ কোনো কথা কানে দিল না। দুবধাপ পা ফেলে বাড়ির ভেতর। অচেনা একটা বাড়িতে কোন দিকে লাফিয়ে লাফিয়ে ঢুকবে। নিজাম শিকদার স্তব্ধ খেয়ে দাঁড়িয়ে রইলেন বাড়ির সামনে। ছেলেটা তাকে এমনভাবে অদেখা করে গেল যেন দাঁড়িয়েই নেই। তার বাড়িতে ঢুকে গেল সুরসুর করে তাকে রেখে। অবাক হয়ে যখন নিজাম শিকদার চেয়ে রইলেন আরশের যাওয়ার দিকে, তখনই বাড়ির ভেতর থেকে আসলো বিকট শব্দ। নিজাম শিকদার দৌড় দিয়ে ভেতরে। ড্রয়িং রুম উপস্থিত হতে কানে আসলো নুসরাতের আরশের তর্কাতর্কি। নিজাম শিকদার চিৎকার অনুসরণ করে এসে উপস্থিত হলে সৌরভী রুমের সামনে। ভেতরে ঢুকে পরিবেশ পরীক্ষণে পূর্বেই তার মুখের ওপর ধূপ করে দরজা লাগিয়ে দিল আরশ। সৌরভীর দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে শুধালেন, কি হয়েছে? সৌরভী রাগ করল। অতঃপর দুজনেই ফুল প্রাইভেসি দেওয়ার জন্য নিজের দাদা নামক লোকটাকে টেনে নিয়ে গেল দোতলার দিকে। এই লোক এখানে থাকলে আরো ভেজাল করবেন, তাই এই মুহূর্তে ওনাকে নিয়ে যাওয়া উত্তম। আরো ধূপধাপ পায়ে রুমে ঢুকতে নুসরাত হকচকালো। সে সামনে অতিরিক্ত কিছু করতে চায়নি। আরো চলে আসবে শিকদার বাড়িতে সে মনেও করেনি। অতিরিক্ত রাগে চিৎকারে কপালে ঘাম জমতে শুরু করেছে দুজনেই। শ্বাস ফেলতেই দুজনের ঘন ঘন। আরশ তখন নাকে রক্ত মোছার জন্য এখনো লেগে আছে চারদিকে ছড়িয়ে। সরু নারী মৃধ রক্ত বের হচ্ছে নাসরন্তের ভেতর থেকে। আরশ সৌরভীর দিকে না চেয়ে হাত দিয়ে চুটকি বাঁচালো, তারপর ইশারা করে রুম থেকে বের হওয়ার জন্য। সৌরভী কোনো প্রকার বাক্য ব্যয় না করে নিঃশব্দে বেরিয়ে পড়ে রুমের বাহিরে। আরশ দ্রুত হাতে দরজার ছিটকিনি লাগালো। অতঃপর খ্যাপাটে চোখে নুসরাতের দিকে তাকাতে যাবে এগিয়ে নুসরাতের সতর্কতা জারি করলো, এক পা আগাবি না। আরশ কথা কানে নিল না। নুসরাতের কথা না শোনার ভান করে চুপচাপ পা বাড়ালো বিছানার দিকে। নুসরাত তখন রাগে বিছানায় দাঁড়িয়ে আরশের সাথে চিৎকার করে কথা বলছিল।
এখনো পর্যন্ত বিছানার মধ্যে দাঁড়িয়ে আরশ হেঁটে এগিয়ে বিছানার কাছে নুসরাতের পেছনে সবার পূর্বেই নিজের বলিষ্ঠ এক হাত দিয়ে মেয়েলি পিঠ পেঁচিয়ে ধরল। অতপর একটানে বিছানার উপর ফেলে কোলে তুলে নিল। নুসরাতের চোখ গোল গোল হয়ে গেছে, তাকিয়ে রয়েছে আরশের চোখের পানি। ব্যালেন্স হারিয়ে তখনও ধূপ করে মাটিতে পড়ল নুসরাত। মেঝেতে পড়ে কোমরে ব্যথা পেল। অস্বাভাবিক ব্যথায় কুকড়িয়ে উঠল। কোমর চেপে ধরে এক হাতে ভর দিয়ে উঠে দাঁড়ালো। নুসরাতের চিৎকার করে উঠল গলা ফাটিয়ে। আরও দাঁত কিরমির করে নিজের রাগ সামলানোর বৃথা চেষ্টা রপ্ত করতে নাকের সরু দ্বারা সুরসুর করে তাজা লাল তরল গড়িয়ে পড়ল। বিরক্তির সাথে আবারও মুছল হাতের তালুতে। নুসরাত তার দিকে কিছুক্ষণ লাল চোখে চেয়েছিল। একটানে বসা থেকে দাঁড়ালো, ফিরে দেখলো না হাতে ব্যথা পেয়েছে কিনা। আরও হঠাৎই এমন আক্রমণ, নুসরাতের মাথা ঘুরে উঠল। কোমরের ব্যথা, তার হাতের ব্যথা, মুখ কুচকে ঠাই বাগালের থাপ্পড় পড়ল। নুসরাতের উপর জমা হওয়া এতক্ষণে রাগগুলো যেন সামান্য কমলো। তারপর আবারও রুম কাঁপিয়ে আরেকটা থাপ্পড় পড়ল ডান গালে। নুসরাত বাম হাত বাম গালে, ডান হাত ডান গালে চেপে ধরল নিজের গাল বাঁচানোর জন্য। আরও সেদিকে চোখ বুলিয়ে আবারও ডান গালে আরেকটা থাপ্পড় বসালো। নুসরাত দুগালে দুহাত চেপে রাগে চিৎকার করে উঠল, তোকে আমি ডিভোর্স দেব কুত্তা। তোর মতো পাঠা সংসার আমি করব না, তোকে বিয়ে করব না আর জীবনেও। তোর সংসার তুই কর, তোর সাথে আমি থাকবো না। তুই পাঠা পাঠা পাঠা। নুসরাত এক হাতে চেপে ধরে তার গাল, নিজের পকেট থেকে ছুরি বের করলো। সেটা চালাতে যাবে, তার পূর্বে আরেকটা বাজিয়ে থাপ্পড় পড়ল। চোখ অন্ধকার দেখতে লাগলো মেয়েটা। একেবারে থাপ্পড়টা তো জোরালো ছিল যে নুসরাতের কান থেকে লেগে এসেছে একদম। নুসরাত চোখের পাপড়ি ঝাপটে শক্ত হাতে ছুরি মুঠোয় পড়তে আরশের বুকের ভেতর চালাতে যাবে। তার আগে আরশ তার হাত মুচড়ে ধরল। তা ঘুরিয়ে নুসরাতের পিঠের সামনে চেপে ধরে হিসিয়ে পুরো পিঠে ঠোঁট দিয়ে অস্পষ্ট সুরে বলে উঠল, তুই সংসার করবি, তোর বাপ সংসার করবে, তোর 14 গোষ্ঠী সংসার করবে। তাছাড়া এই ছুরি ছুরি খেলা অনেক দেখেছি, আমিও দেখেছি। আক্রমণের পন্থা পরিবর্তন কর, সব পুরনো হয়ে গেছে। এ দেখ, আমার চোখ ধাঁধিয়ে গিয়েছে এসব দেখতে দেখতে। নুসরাত কথা যেন শুনল না। হাত চালাতে না পেরে রাগে চিৎকার করে উঠল। আরশের কেবল নিচের হাত ছাড়ানোর বৃথা চেষ্টা। বা হাত দিয়ে আরশকে খামচি দিয়ে সেটা আরশের রাগ বাড়িয়ে দিল আরও। নুসরাতের দু হাত একসাথে করে পিঠের কাছে পেঁচিয়ে নিল, তারপর মুড়ে ধরল। হাত মোচড়ানোর জন্য দুজনই ব্যথায় ঝিম মেরে উঠল। আরশের দিক থেকে তবুও নুসরাতের খ্যাপাটে দৃষ্টি সরল না। রাগে কিরমির করে উঠল, করব না আমি তোর সংসার, বিয়ে করব না আমি তোকে। তোকে ডিভোর্স দিয়ে আমি আরেকটা বিয়ে করব। কথায় কথায় তুই আমাকে চর থাপ্পড় মারিস। আর দন্ত বাটি চেপে ধরল, একটার সামনে অন্যটা। দাঁতের সাথে দাঁত পিষে হিসিয়ে উঠল। নুসরাত, নাসির, রিল্যাক্স, কেয়ারফুলি, ইউ আর অনলি মাইন, আই সোয়ার। আমাকে ছাড়া দ্বিতীয় কাউকে নিজের জীবনের সাথে জড়ানোর কথা ভাবলেও তোকে আমি নিজ হাতে মেরে ফেলবো। নুসরাত চোখ বন্ধ করে শ্বাস ফেললো শব্দ করে। জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। হলো না। কালো মনির চোখগুলো চলচল করে উঠল। আর সেদিকে তাকিয়ে ক্ষিপ্ততার সাথে আওড়ালো, আমি আপনাকে ডিভোর্স দিব, এটাই আমার শেষ কথা। আরশ নাকের মধ্যে দিয়ে যেন বাহাত ঘষল। আজ একটু বেশি জ্বালাপোড়া করছে। এই বুলিস্টটা নুসরাতকে ঠেলে পেছনে দিয়ে গেল। যতক্ষণ পর্যন্ত না পিঠ ঠেকে যায় দেওয়ালের সাথে। পিঠ টেবিলে ঠেকাতেই নুসরাত মাথা তুলে ওপরে তাকায়। আরও শক্ত হাতে তার থুতনি চেপে ধরল। কণ্ঠ খাতে নামিয়ে কর্মর করে বলে উঠল, নুসরাত নাসির, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, আজ আমি তোমায় মারিনি। আমাকে রাগিও না। নুসরাত চাপা ক্লেশ ভিতরে ক্লান্তি করে বলে, আপনিও আমাকে রাগাবেন না। কথায় কথায় গায়ে হাত দেন কেন আপনি? আমি আপনার নামে নারী নির্যাতনের মামলা করব। নুসরাত অতিরিক্ত রাগে গলার কাছে কান্না যেন দলা পাকালো। আরশ নুসরাতের চোখে চোখ রেখে হাত ছেড়ে দিল। নিজের ভেতরে দূরত্ব মেটানোর পূর্বেই নুসরাত হাত ঘুরিয়ে এনে আরশের গালে থাপ্পড় মারতে নিল। আরশ সামান্য বিরক্ত হলো এতে,
কি থাপড় থাপড় খেলা শুরু করেছে এই বেয়াদব মহিলা। আরশ চাইলেও এই মহিলার এক হাত নিয়ে তুলে আছাড় মারতে পারে। কাকে সে তেজ দেখায় এই ছোট্ট শরীর নিয়ে। নুসরাতের দ্রুত বেগাসা হাত থেমে গেল আরশের বলিষ্ঠ হাতের পিস্টনে। আরশ ভুরু নাচালো। নুসরাত নাসির, ইউ আর সো মিন। এতক্ষণ ধরে কি ক্লাস করালাম? নিচের টসটসে গালগুলোকে থাপড়িয়ে লাল বানিয়ে দিয়েছি, তাও শুধরালে না। এতই যদি আমার হাতে মার খেতে ভালোবাসো তাহলে প্রথমেই বলে দিতে, আমি না হয় নিজ দায়িত্বে এর ব্যবস্থা করে দিতাম। পরপর বাঁচিয়ে দুটো থাপ্পড় পড়ল নুসরাতের গালে। নুসরাত চোখ কুঞ্চিত করে আরশের পানে তাকিয়ে রইল। আরশ তার থুতনিতে বল প্রয়োগ করে চেপে ধরল, পরখ দৃষ্টি নিক্ষেপ করে। এক হাতে কোমর পেঁচিয়ে তুলে বসালো টেবিলের ওপরে। ধারালো কণ্ঠে পুরুষালী উষ্ঠ সতর্কীয় বাণী উচ্চারণ করল, এই ছোট্ট শরীরে এত তেজ আসে কোথা থেকে? আছাড় মেরে তেজ বের করে দিব একদম। বিয়াদব, বেশি লাফালাফি করবা না, পা দুটো কেটে ঝুলিয়ে রেখে দিব, অসভ্য মহিলা। দুপুর 2:18। আরশের মোবাইলে কল আসলো আননোন নম্বর থেকে। আরশ ফোন পিক করবে না, আননোন নম্বর হলেও, কিন্তু আজ কি মনে করো যেন পিক করলো। ফোন কালে না গিয়ে হ্যালো বলার পূর্বে ওপাশ থেকে গমগমে সুরে কর্কশ আওয়াজে কেউ বলে উঠল, সৈয়দ আরশ হেলাল, একটু পুলিশ স্টেশনে এসে হাজিরা দিয়ে যান। আপনার স্ত্রী আপনার নামে কেস করেছে, যাকে বলে নারী নির্যাতনের মামলা। সৈয়দ বাড়ির ড্রয়িং রুমে হেলাল সাহেব থমথমে মুখে বসে আছে। হেলাল সাহেব ছাড়া সকলের ঠোঁটে মিটিমিটি হাসি লেগে আছে। অযথা সম্ভব নিজেকে গম্ভীর রাখার চেষ্টা করছে সবাই, তারপরও ঠোঁট টিপে যেন হেসে ফেললো। হাসির ফোয়ারা বের হয়ে যাচ্ছে হেলাল সাহেব কানে। সুফি খাতুন কিছু একটা বলতেই উনি যেন শক্ত দৃষ্টিতে অনুভব করলো শোয়েব সাহেবের। ভাইয়ের পানে চেয়ে মেকিয়ে আসার চেষ্টা করে, তারপর আবার নিজেকে সামলে নেয়। হেলাল সাহেব হাতের মোবাইলটা সৈয়দ সাহেব এবং শেহেদ সাহেবের দিকে তুলে ধরেন। এসব কি? দুজনই চেয়ারে ঝুলিয়ে মাথা দুদিকে নাড়িয়ে বোঝায়, এসব কি তারা জানে না? হেলাল সাহেব মুখে কেবল কথা বলল না, কালো বর্ণ ধারণ করে রেখেছে তার মুখ। শক্ত বর্ণ বানিয়ে ঝর্ণা বেগমকে ডেকে উঠলেন, ঝর্ণা বোন আমার এদিকে একটু। ঝর্ণা বেগম মাথায় ওড়না টেনে তড়িঘড়ি করে আসলেন ড্রয়িং রুমে। উনি পেছনে পেছনে এসে হাজির হলো লিপি বেগম ও প্রশ্নাত্মক ভঙ্গিতে দুজনে নিজেদের স্বামীদের দিকে তাকানো। ঝর্ণা বেগম ঈষৎ নিচু স্বরে জানতে চাইল, বড় ভাইয়া ডেকেছেন? হেলাল সাহেব শান্ত হাতে মোবাইল ফোনটা ঝর্ণা বেগমের দিকে তুলে ধরলেন। এইসব কি? ঝর্ণা বেগম সামান্য থমকালেন স্ক্রিনে তাকানো ভিডিওটি দেখে। পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিল রোহিণী। ভিডিওটা দেখে বুঝতে দেরি হলো না এসব কার কারসাজি। ইচ্ছে করলো এখান থেকে নিজে ঝাঁটা ছুঁড়ে মারতে বেয়াদব ছেলেটার ওপর। সম্ভব তো হলো না, তাই চুপচাপ দাঁড়িয়ে রইল। ঝর্ণা বেগম ঠোঁট চেপে নীরবে চোখ নামিয়ে নিল, কথা বের হলো না। হেলাল সাহেব চিৎকার করে উঠলেন, বাড়ির বউ মেয়েদের ভিডিও এখানে কি করে? কে সব আপলোড করে? তোমার ছেলে এই ভিডিওতে কি করে? আমার মেয়েদের মাথায় ওড়না কোথায়? হেলাল সাহেবের কোদানত গলার আওয়াজ দোতলার প্রতিটা রুম ভেদ করলো। আবারও তিনি চোয়াল শক্ত করে বলে উঠল, কথা কেন বের হচ্ছে না মুখ দিয়ে? ইরহাম এখানে কি করছে? আহান এখানে কি করছে? নাসিরের বউ এখানে কি করছে? বাড়ির মানুষের ভিডিও সোশ্যাল মিডিয়াতে কিভাবে যায়? উত্তর দাও। হেলাল সাহেবের পাশে বসে তাকে আরো উস্কিয়ে দিলেন সুফি খাতুন। সুফি খাতুনের এমন কাণ্ডে সকলেই কিংকর্ত বিমূঢ় হলেন। রোহিণী লজ্জায় দুপাশে মাথা নাড়লেন, চোখ মেঝেতে নামিয়ে স্থির দাঁড়িয়ে। ঝর্ণা বেগম হঠাৎ কেঁপে উঠল ভয়ে। ভদ্রমহিলার চোখে ঈর্ষৎ পানি স্পষ্ট দেখা গেল। ঠোঁট চেপে নিজেকে সামলানোর চেষ্টা করলো। শুভ্র মুখে আধার নামলো। জাইন বাড়ির ভেতরে ঢুকতে এমন অবস্থা দেখে কপালে সামান্য ভাঁজ পড়ল। বুড়ো কুঞ্চিত করে শুধালো, কি হয়েছে? হেলাল সাহেব ক্রোধান্বিত ভরা চোখে ঘুরে গেল জাইনের দিকে। দাঁতের মাড়ি চেপে আওড়ালেন, নিজের বইয়ের খোঁজ খবর রাখো। তোমার বউ কি করে বেড়াচ্ছে খেয়াল করেছ? জাইন বুড়ো সামান্য উঁচিয়ে এসে বসলো হেলাল সাহেবের সম্মুখে। নিজের অক্ষিগুলো সামনে চেপে ধরা ডিস্টেন্সের দিকে তীক্ষ্ণ চোখ মেলে কিঞ্চিৎকাল দেখলো, অতঃপর পায়ের ওপর পা তুলে
বসে উত্তর করলো, বইয়ের খবর রাখবো কেন? বকি পালিয়ে যাচ্ছে নাকি? আজব কথাবার্তা বললেন আপনি। আর এমনি এমনি চিৎকার করে নিজের ব্লাড প্রেশার বাড়াচ্ছেন কেন? পরে অসুস্থ হয়ে হাই হুতাশ করবেন। আপনার এই কাজটা বড় অদ্ভুত। ছোট্ট একটা জিনিস টেনে টেনে লম্বা করছেন। এটা কোনো ছোট্ট বিষয় হলো? আর যদি বেশিরভাগই হয়, বেশি সমস্যা হয়, এটা নিয়ে সাইবার ইউনিটের সাথে কথা বলে জায়গা থেকে ভিডিওটি সরিয়ে ফেলুন। সামান্য বিষয় টেনে এত লম্বা করবেন না। আপনার থেকে শেখা, এটা একটা পার্সোনালিটি। জাইনের শক্ত কথায় হেলাল সাহেব চোয়াল ঝুলে পড়ল। এতক্ষণ বাঘের মতো গর্জন করলে এবার ভেজা বেড়ালের মতো মুখ বানিয়ে বসে রইলেন। জাইন শার্টের ভাঁজ ঠিক করে নিয়ে হাতা গোটাতে গোটাতে উঠে দাঁড়ালো। গম্ভীর গলায় বলে উঠল, আমি কথা বলে নিব, আর যেন এই বিষয় নিয়ে কোনো কথা না হয়। বৌমা, আম্মু, যার যার ঘরে যার যার কাজে যান আপনারা। আর দাদি, আপনি উস্কে দেওয়ার কাজটা খুবই ভালোই পারেন। মাইন্ড ব্লোয়িং। এগিয়ে যান। সোহেব সাহেব উল্টো পাশে ফিরে হাসলেন। সুফি খাতুনের মুখ কালো হয়ে গেল। জাইনের পাতে তীক্ষ্ণ চেয়ে তাকে ভালোভাবে পরখ করতেও ভুলেন না সে। পুলিশ স্টেশনে পায়ের ওপর পা তুলে বসে আছে নুসরাত। তার এক পাশে আহান, অন্য পাশে ইরহাম। দুজন সাক্ষী হিসেবে বসে আছে কর্মকর্তা মৃণয়। তৃষার একাধারে সামনে বসা ভদ্রমহিলা দেখে চোখ তুলে তাকিয়ে অবলোকন করে চোখ নামিয়ে নিল নিজের টেবিলের দিকে। জানতে চাইল, জি বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? নুসরাত চোখের পানি মুছে নিল। চোখের পানি অস্বস্তি নেই, তারপরও এমন করলো। শব্দ করে নাক টেনে বলে উঠল, আপনি কেস ফাইল করুন ওই ব্যাটার নামে, নারী নির্যাতনের যে ধারা আছে সবগুলো। আপনি না জানলে আমি বলে দিচ্ছি। ধারা 4, ধারা 354, ধারা 394, 95, সবগুলো ধারা ওই পাঠার ওপর অ্যাপ্লাই করবেন। আপনি চাইলে আরও দুটো নিজের ইচ্ছে মতো বসাতে পারেন। মিনয় তুষার ঠোঁট টিপে নুসরাতের দিকে তাকায়। মৃদু আওয়াজ করে বলল, আপনি পা নামিয়ে বসুন, তারপর কথা বলুন। ফার্স্ট একটু পানি খেয়ে নিন। নুসরাতের দিকে পানি বাড়িয়ে দিল মৃণয় তুষার। নুসরাত পুলিশ নামক ওই ভোদামার্কা কর্মকর্তাকে দেখে বিরক্ত হলো। নাক টেনে বলে উঠল, আগে এফআইআর করুন, তারপর পানি খাবো। মৃণয় তুষার জিজ্ঞেস করলেন, আপনার স্বামী আপনাকে কিভাবে মেরেছে? নুসরাত বিস্ময় নিয়ে শুধালো, কিভাবে মেরেছে মানে কি? আপনি দেখতে চাচ্ছেন আমাকে কিভাবে মেরেছে ওই পাঠা? মৃণয় তুষার ঠোঁট টিপে হাসল। আমি এটা বলতে চাইনি মিসেস। নুসরাত হাত তুলে থামিয়ে দিল। শক্ত কণ্ঠে বলে উঠল, মিসেস বা অন্য কিছু বলুন, মিসেস না। মৃণয় তুষার মাথা নামালো, শুধালো, আপনার স্বামী আপনাকে কিভাবে মেরেছে? পিঠে মেরেছে নাকি হাতে? নুসরাত নিজের গাল বাড়িয়ে দিয়ে বলে উঠল, গালে মেরেছে, গনে গনে 6টা। এবার নারী নির্যাতনের কেস ফাইল করুন। তুষার অবাক কণ্ঠে বললেন, মাত্র 6টা? তো 6টা কি আপনার কাছে কম মনে হচ্ছে? না না, তেমন কিছু না। নুসরাত বলল, আপনি চাইলে আমি প্রমাণ করতে পারি। এর মতো 2জন সাক্ষীও নিয়ে আসছি। এই যে 2জন আমাকে পেটানোর সময় ওই জায়গায় উপস্থিত ছিল। আহান আর ইরহাম জোরে অবস্থায় কাহিল, নিভু নিভু চোখে দুজনেই মাথা নাড়ল। তুষার গম্ভীর কণ্ঠে বলে উঠল, আপনার স্বামী আপনাকে মারধর করলো আর আপনি মার খেতে থাকলেন, কোনো বিরক্তি করলেন না? ওনার বিরক্তি নিজেও কোনো পদক্ষেপ নিলেন না। নুসরাত দুঃখী মুখ বানিয়ে কপালে হাত রাখলো। জ্বরের প্রকোপ বাড়ছে সময়ের সাথে সাথে। চোখের পানি কাপড়ে মুছে নিয়ে, ওই পাঠার সাথে আমি কি পারবো? ওই বেটা গরুকে আমি দুটো গালি দিতেও পারিনি। মহিষের মতো সুধী শরীর ভাইয়ের। মৃণয় তুষার পেট টেনে হাসি আটকালো যেন, তারপর হাসি পেটে চাপলো। সে একজন কর্মকর্তা, এভাবে হাসা বেমানান, তাই বলে উঠল, তা তো বুঝতেই পারছি। আপনি কেমন গালি দিতে পারেননি? নুসরাত বলে উঠল, আপনার শোক গল্প রাখেন, নিজের কাজ করেন। এখন ধারা 7 ওনার ওপরে অ্যাপ্লাই করুন। তুষার বলল, ধারা 7 তো অপহরণ, এটা কিভাবে হলো? 2 সপ্তাহ পূর্বে আমাকে জোরপূর্বক উঠে নিয়ে গিয়েছিল ওই কুত্তাটা।
তুষার কিছু বলার পূর্বে নুসরাত বিরক্তির সাথে তার কথা কেটে দিল। চোয়াল শক্ত করে বলে উঠল, কাটেন ভাই, নারী নির্যাতনের সকল ধারা, নাকি আমায় বলে দিব কোনটা কি? আহানার ইরহাম চোখ বুঝে চেয়ারে শুয়ে পড়ল মাথা এলিয়ে। জ্বরের জন্য মাথা তুলে রাখতে পারছে না, আর এই মহিলা তাদের নিয়ে আসছে সাক্ষী দিতে। এর চেয়ে ঠের ভালো এখানে বসে বসে এক ঘুম দেওয়া। মৃণয় শুধালো, আপনি ল স্টুডেন্ট? নুসরাত কাটকাট কণ্ঠে বলে, আরে দূর, ল স্টুডেন্ট হতে যাব কেন? এখানে আসার আগে ধারাগুলো দেখে এসেছি। এখন কেস করব তাড়াতাড়ি। আগে বাল্যবিবাহের কেস দিবেন আমার মরহুম দাদার নামে, আমার স্বামীর নামে। 7.5 বছরে একটা মেয়েকে কিভাবে বিয়ে দেয়, এই জন্য। মৃণয় তুষার চোয়াল ঝুলিয়ে বসে রইল। আসলে সে কথা বলার ভাষা খুঁজে পাচ্ছে না। হাতের কাছে থাকা রেজিস্টার খাতা নিয়ে শুধালো, আপনার স্বামীর নাম? নুসরাত ঝটপট উত্তর দিল, সৈয়দ আরশ হেলাল। মৃণয় খাতায় লেখা হাত থামালো, ভুরু উঁচিয়ে তাকালো, নিচে ধর্জনে বলল, আপনার স্বামীর নাম কি বললেন? আবার বলুন। কানে কম শুনেন নাকি? আমি আর বলতে পারবো না, যা শুনেছেন তাই লিখুন চুপচাপ। এখন ছোট ছোট হাত করে নিজের মহামূল্যবান সময় নষ্ট করার কোনো ইচ্ছে নেই আমার। তুষার অদ্ভুত চোখে নুসরাতের দিকে চাইল। এতক্ষণ সে বকবক করে সময় নষ্ট করেছে, আর কিছু না। আর সামান্য এক কথা 2 বার জিজ্ঞেস করায় মাথা নষ্ট হয়ে যাচ্ছে মহিলার। অদ্ভুত। তুষার জিজ্ঞাসা করলো, আপনার স্বামীর নম্বর দিন। নুসরাত ঝরঝর করে নম্বর বলে গেল। তুষার নিজেই মোবাইল বের করে ফোন করলো আরশকে। ওপাশ থেকে ফোন পিক করলো সৈয়দ আরশ হেলাল। একটু পুলিশ স্টেশনে আসে হাজিরা দিয়ে যান, আপনার স্ত্রী আপনার নামে নারী নির্যাতনের কেস করেছে। কথা শেষ করতে মুখের ওপর ফোন কেটে দিল। ওপাশের উত্তর আশা করলো না। নুসরাত নড়ে চড়ে বসলো। মৃণয় বলে উঠল, আপনার স্বামী আসার পর সব ক্লিয়ার হব। নুসরাত বলে উঠল, কি ক্লিয়ার হব? সোজা লকআপে ঢুকে পর্সাতে কয়েকবারই লাগিয়ে দিবেন, এর বেশি কিছু করবেন না। তুষার গম্ভীর মুখ বানিয়ে বসে রইল সামনে চেয়ারে। নুসরাত কিছুক্ষণ চুপচাপ থেকে বিরক্ত হয়ে গেল। পাশে তাকে দেখলো ইরহাম আর রাহান ঘুম দিয়েছে, তাই নিজেও চোখ বুজে নিল। মৃণয় ভেতরে ভেতরে এদের অবস্থান দেখে অবাক হলো। সবগুলো পুলিশ স্টেশনে এসে ঘুমাচ্ছে। নুসরাতকে উদ্দেশ্য করে মৃণয় জানতে চাইল, এটা কি আপনার শ্বশুরবাড়িতে ঘুমাচ্ছেন এখানে? নুসরাত নাক টেনে নিয়ে বলে উঠল, আরশ ভাই না আসা পর্যন্ত এখন এটি আমার শ্বশুরবাড়ি, এখন ঘুমাতে দিন, একদম ডিস্টার্ব করবেন না অফিসার। নুসরাত এক চোখ খুলতেই পথমুখী পথরে ভাসলো চশমা পরিহিত পুরুষের 2টি চোখ তার উপর ঝুঁকে আছে। 2টো চোখ বললে ভুল হবে, পুরো শরীরই যেন ঝুঁকে রয়েছে। নড়ে চড়ে পাশে তাকাতেই দেখলো মৃণয় চেয়ারে বসে বিষময়ে বাবলিত চোখ দুটো তড়িৎ আশেপাশে ঘোরায়। মৃণয় খোঁজ করার উদ্দেশ্যে, না নেই কোথাও। পুলিশ অফিসারটা এক হাত ঘাড়ে রেখে মাথা কাত করতে কানে আসলো, ঘুম শেষ মিসেস? নুসরাত থমকে গেল। ঘাড় কাত করে রেখে অভাবেই আরশের পানে নিজের পরিপূর্ণ দৃষ্টি বিনিষ্ট করল। এত ঠান্ডা আচরণ সে আশা করেনি আরশের কাছ থেকে। এতটা কুল কিভাবে এই লোক? নুসরাত বুঝলো কি ঘাবলা আছে এইখানে, তাই নিজের জায়গায় স্থির থেকে শুধালো, কতক্ষণ হলো এসেছেন? আরশে নুসরাতের দিকে চেয়ে থেকে চোখ সরিয়ে হাতে কালো বেল্টের ঘড়ির দিকে তাকালো। রোলেক্স সাবমেরিনে ঘড়ির চোখ শুরু করে ঠোঁট নাড়িয়ে আওড়ালো, 3 hour 39 minutes and 40 seconds। নুসরাত মাথা নাড়ল। উঠে বসতে বসতে নাকে ধাক্কা খেলো পুরুষালী শরীরের ঘামের কড়া গন্ধ। নুসরাত ঠিক বুঝে উঠতে পারল না আসলে কিসের ঘ্রাণ এটা। ঠোঁট টিপে আর চোখে চাইলো আরশের দিকে। আরশ জিহ্বা বাঁকিয়ে নুসরাতের দিকে সামান্য ঝুঁকে আসতে ঘ্রাণটারও কড়াভাবে নাসারন্দের ভেতর দিয়ে সুরসুর করে ঢুকে গেল। অতিরিক্ত কোনো কিছুর ঘ্রাণ সহ্য করতে পারে না নুসরাত, তাই নাক টেনে হা হা করে হাঁচি দিয়ে উঠল। হাঁচির সাথে কোল্ড টি শার্ট। আরশ বিরক্ত হলো। পুরুষালী ঠোঁট জোড়া নাড়িয়ে শক্ত কণ্ঠে বলল, হোয়াট ইজ দিস? নুসরাত নাসির, যত সব ছোট লোকই কারবার। নুসরাত ঠোঁট টিপে চোখে তাকালো আরশের। আরশ বিরক্ত নিয়ে নিজের কাপড় মুছতে মুছতে ধমকে উঠল, গেট দ্য ফাক আউট নুসরাত নাসির। নুসরাত
ঘোলাটো চোখে তাকালো। কি হলো? এক মুহূর্তে এই লোক এমন রং পাল্টে গেল কেন? অবাক চোখে তাকিয়ে থাকতে কানে এলো আরো শক্ত ঝাঁঝালো মিশানো চিৎকার, আইসে গেট আউট। নুসরাত উঠে দাঁড়াতেই পূর্বে আরো হাত টেনে দাঁড়ালো তাকে। অস্বাভাবিক না, গরমে গা গুলিয়ে উঠছে তার। শক্ত করে ধরে রাখা হাতটা কিছুক্ষণে যেন নমনীয় হয়ে আসলো। এক হাতে নুসরাতের কবজি চেপে ধরে বের করতে করতে বলে উঠল, আর ইউ নট লিসনিং টু হোয়াট আই অ্যাম সেইং? I am telling you, get the fucking out the here go. নুসরাত নিজের হাত ছাড়িয়ে দিয়ে আরশের হাতের মুঠো থেকে। সে কি চাচ্ছে না? এমন ঠেলে বের করবে কেন? আর ওই পুলিশ অফিসার মরছে কই? নির্ঘাত আরশ থেকে টাকা খেয়ে ভেগেছে। নুসরাত ওইখানে দাঁড়িয়ে ভেবে নিল ওই পুলিশ অফিসারের ব্যান্ড বাজাবে সে। এত বড় সাহস নুসরাত নাসিরকে সাথে ধোকাবাজি। একে তো জেলের ভাত খাওয়াবে, কোর্টে আপিল করবে পুলিশের নামে, তারপর দুটোকেই জেলে ঢুকাবে। নুসরাত নাসিরের সাথে পাঙ্গা এত সহজ না। নুসরাতের হাত থেকে রেহাই পাওয়া এতগুলো সহজ কোনো বিষয় না। সবগুলোকে জেলে পুরে ওদের সম্পত্তি হাতিয়ে নিবে সে। হাঁ করে শ্বাস টেনে পুরো গালি ফুলিয়ে নিল। বড় বড় পা ফেলে যখন সামনে যাওয়ার জন্য অগ্রসর হলো, কানে বাজলো দুটি শব্দ, যা পেছন থেকে আরো তার উদ্দেশ্যে ছুড়েছিল। এই দুটি শব্দ নুসরাতের রাগ বাড়াতে ভালো কাজ করলো। সাপের মতো ফোনা মেলে হিসিয়ে উঠল। কি বলবে? আবার বলুন। আরশ নুসরাতের দিকে চেয়ে গম্ভীর কণ্ঠে আওয়াজ নাড়িয়ে থেমে থেমে বলল, ফাক ইউ নুসরাত নাসির। নুসরাত ফুস করে উঠল, দাঁতের মাড়ি চেপে আবারও ঝাঁঝ মিশিয়ে বলে উঠল, সে ইটস এগেন। আর সিগারেটে ঠোঁটে ঘুষল। আরাম করে বসে ঠোঁট নাড়ি আওড়ালো, ফাকি ইউ মিসেস আরশ। নুসরাত রাগে থরথর করে কাঁপছে। হাত শক্ত করে চেপে রাগ সামলানোর বৃথা প্রয়াস জারি করলো। দাঁত খেঁচে আবারও বলে উঠল, সে ইট এগেন, আই ওয়ান হেয়ার ইট। আরশ মৃদু হাসি মুখে রাগের পরিধি বাড়িয়ে কাজ করলো, শুধরালো, ডিড ইউ ফাকিং লাইট ইট? দ্যাট মাস নুসরাত নাসির, ইফ ইউ ওয়েন্ট টু উই ক্যান ডু ইট ফর রিয়েল। বাই দ্য ওয়ে, ফাকিং ইউ নুসরাত নাসির। নুসরাত শব্দ করে শ্বাস ফেলল। আরশের যদি কোনো অদৃশ্য জিনিস দেখানোর শক্তি থাকতো তাহলে দেখতে পেত রাগে নুসরাতের মাথা দিয়ে কিভাবে ধোঁয়া বের হচ্ছে টকবক করে। নুসরাত হাতের মুঠো পকেটে পুরে নুসরাত হাতটি পকেটে পুরে নিল, বলে উঠল, হোয়েন বেবি, আই এম ডিসপারেটলি ওয়েটিং ফর ইউ। কাম ক্লোজার, গুড প্রমিস। ইট উইল, আই উইল ফাকিং কিক ইউর ব্রিক সো হার্ড। আরশ উপহাস করে হাসল। নুসরাত ঠোঁট কুচকে নিজের সুর বদলে ফেলল। ধারণা ক্লিন সেভ করা চলে হাত বুড়ি আওড়ালো, ও রেলি ওয়াইফি। নুসরাত এগিয়ে গেল, তেড়ে মেরে এগিয়ে আরশের পকেটের কাছে থাকা আপেল কাটা ছুরিটা শক্ত করে হাতে তালুতে চেপে ধরল। শক্ত হাতে সেটা আরশের বুকে বিদ্ধ করার পূর্বে আরশ হাত দিয়ে সবষ্ট পুরুষালী হাতটা মুচড়ে ধরল। মেয়ে মানুষ পেটানোতে আমি দু চোখে ঘৃণা করি, কিন্তু সেটা যদি হোস তুই তাহলে অন্য ব্যাপার। নুসরাত ঘাড় বাঁকিয়ে নিয়ে বলে উঠল, জি, বউ পেটানো তো গর্বের কাজ। আরশ নিজে খসখসে হাতের সাহায্যে নুসরাতকে ঘুরিয়ে কোলে বসিয়ে নেয়। তখন এক হাতে আটকে আরশের মুখ ঠোঁটতে। আরশ গলা নামিয়ে বলে, বেয়াদব মহিলা, এটাকে বউ পেটানো বলে না, শাসন। যখন বউ কি দিতে হয় আরশ হেলাল তা ভালো করেই জানে। আর তোকে এই মুহূর্তে কয়েক ঘা দেওয়া জরুরি, তাই আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আরশ নুসরাতকে ওইভাবে চেপে রাখে। ধীরে ধীরে মেয়েটা শান্ত হতে সামন্ত বিরক্ত হলো। কানের কাছে ঠোঁট এগিয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, নুসরাত নাসির, ফাক ইউ। নুসরাত চ্যাত করে উঠল, আবার যেন নীরবে বসে রইল, কিন্তু ভেতরে ভেতরে রাগের পরত ছুটে যাচ্ছে আকাশতর। সিক্ত স্বরে বলে ফেলল আরশের কথা শব্দে সে হেসে উঠল, প্লিজ ইউ কুড উইল হ্যান্ডেল মি। নুসরাতের কথা শেষ হওয়ার আগেই যেন ছিটকে পড়ল শক্ত মেঝেতে। কবজি পড়তে কবজার হাঁটিতে ব্যথায় অসর হয়ে আসলো। এক হাতের সাহায্যে অন্য হাত চেপে আরো চিৎকার করে উঠল, বলল,
গেট দ্যাট ফক আউট নুসরাত নাসির, আইসে গেট আউট। নুসরাত সামান্য সহ্য করলো না, রাগে চোখে আরশকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ধপধপায় বের হয়ে আসলো। এই গরুকে সে উচিত শিক্ষা দিবে। এই মুহূর্তে বুদ্ধি মাথায় আসছে, বাড়ি ফিরে দীর্ঘ ঘুম দিতে হবে, তারপরেই আরশের ব্যবস্থা করবে। পুলিশ স্টেশন থেকে বের হতেই দেখা হলো মৃণয়ের সাথে। নুসরাত এক আঙ্গুল চেপে শাসালো তাকে। আপনার নামে কেস করব ধোকাবাজির। আরশ ভাইয়ের টাকা খেয়ে আমার সাথে ধোকাবাজি? এই নুসরাত নাসির কখনো ধোকাবাজদের মাফ করে না। আপনার নামে হাইকোর্টে আপিল করব, যদি প্রয়োজন হয় হাইকোর্টে যাব, তবু আপনাকে ছাড়বো না, হাজতে ঢোকাবো। নুসরাত, আহান এবং ইরহাম গাড়িতে উঠে বসতে বলে এগিয়ে এলো। হঠাৎ কিছু মনে হতেই মৃণয়ের সামনে এসে দাঁড়ালো, কোমরে হাত রেখে শুধায়। জায়গা জমি আছে? মৃণয় আকস্মিক এমন প্রশ্নে হকচকায়, তড়িৎ গতিতে মাথা নাড়ে ওপর নিচ। নুসরাত তর্জনী আঙুল ঠোঁটে রেখে মিনমিন করে, এরপর সব সম্পত্তি আমার হয়ে যাবে। একে হাজতে পাঠিয়ে আমি সব কবজা করে নিব। মৃণয় এক হাত পকেটে ভরে গম্ভীর কণ্ঠে বলে, সমান দিয়ে কথা বলুন। নুসরাত কপালে হাত ভাঁজ করে এবার তেসরা চোখে তাকিয়ে বলে উঠল, তেসরা চোখে উল্টো ফিরিয়ে নিয়ে মৃণয়কে আবর্জনা যেন। ঠোঁটের কোণে ফুটে উঠেছে আকস্মিক এক হাসি। সম্মান মাই ফুড, যার কোনো সম্মান নেই আবার সম্মান চায়। ঘুষখোর, অসম্মান, ঘুষখোরদের সম্মান আমি দেই না। সাইড দেন, হাঁটেন তো, মুখের সামনে আর দাঁড়িয়ে থাকবেন না। ধীরে ধীরে দিনের আলো নিভে গেল। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে গিয়ে থেমেছে 6টাতে। নাসির মঞ্জিলে আসা সৈয়দ বাড়ির মানুষরা বিদায় নিয়ে বেরিয়ে গেল। ঘড়ির কাঁটা 7টা থেকেছে। ধাক্কা লাগলো কারো গায়ের সাথে নুসরাতের। চোখ সামান্য কুঁচকে জন্মদাত্রী মাকে দেখে বুঝলো না তা সে। নাজনীন বেগম তর্জনী আঙ্গুল দিয়ে ধাক্কা দিল। নুসরাত আবারও নিবিড় চোখে তাকিয়ে ঘুমের পায়তারা করতেই নাজনীন বেগম নিজের জুতোটা পা থেকে খুলে হাতে নিলেন। সেটা চোখের সামনে লাগতেই নুসরাত লাফ দিয়ে উঠে বসলো। অবাক চোখে জুতোর দিকে চেয়ে বিরক্তির সহিত আওড়ালো, কি হয়েছে? তুমি আমাকে ঘুমাতে দিবে না? নাজনীন বেগম চোখ রাঙালেন, রাগী গলায় জানতে চাইল, এমন ঘোড়ার মতো ঘুমাচ্ছিস কেন? নুসরাত অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, ঘোড়া গাধা কবে বেচলাম আজব? ঘুমের আগে তো কোনো ঘোড়া গাধা বেচিনি, আর বেঁচে থাকলেও টাকা কোথায়? আমি জানি আমার টাকা নির্ঘাত তুমি মেরে দিয়েছো। চুপচাপ টাকা বের করো, আমার হাতে দাও, না হলে আজকে এই বাড়িতে বোম মেরে মহাকাশে উড়িয়ে দিব। নাজনীন বেগম ঠাস করে বাড়ি বসালেন নুসরাতের পিঠে। নুসরাত পিঠ কুচকে করে নিল, বিছানা কুচকে গেল সে ব্যথায়। বিরক্তির সাথে ডেকে উঠল, আম্মা। নাজনীন বেগম চোখ রাঙালেন। নুসরাত নিজের আবার অ্যাক্টিং বন্ধ কর। ঠোঁট কুচকে উঠল, বসে মিনমিন করে আওড়ালো, একবার ধনী হয়ে যায় তারপর এই বাড়িতে ঠ্যাং দেব না আমি, আমার এই ঠ্যাংও দিব না, বুঝতে পারলে তুমি? আমার একটু ঘুমাতে দাও, প্রমিস উঠে যাব 10 মিনিট পর। নাজনীন বেগম বিরক্তিতে নুসরাতের প্রতি হাত বাড়িয়ে নাইট স্ট্যান্ড থেকে এসি রিমোট টেনে নিয়ে বন্ধ করে দিলেন। নুসরাতকে টেনে উঠে বসালেন। হুঁশিয়ারির মতো পড়তে পড়তে ঘুমের মধ্যে যেন রিক্সাওয়ালার সাথে বিয়ে করিয়ে দিবে। নুসরাত শরীরের ভার ছেড়ে দিল। নাজনীন বেগমের কথা মিলিয়ে নিয়ে নির্লজ্জের মতো পাল্টা টেনে বলে, ময়ূরপঙ্খী ঘোড়ায় চড়ে আসবে রাজপুত্রর সঙ্গ পড়ে, প্রেমিক পুরুষ আরে রহিম মিয়া। আম্মা নাচে কোমর তুলাইয়া। গানটা শেষ করে খিলখিল করে হেসে উঠল। নাজনীন বেগম কিছুক্ষণ তেরা চোখে মেয়েকে দেখে হেসে দিলেন। নুসরাত গলা ফাটিয়ে গান গেয়ে দোতলা যেন কাঁপিয়ে দিল। নাজনীন বেগম পিছু পিছু নামলো। ইরহামের গানের গলা ভাসছে। শরীর এখন ভালো থাকায় নাসির মঞ্জিলে নিয়ে আসে চলে এসেছে সৈয়দ মঞ্জিলে নিয়ে আসে চলে এসেছে এখানে। তাই নিচে নুসরাতের সাথে গান মেলালো। দুজনে একসাথে গিয়ে উঠলো, আকাশ থেকে নামবে পরি, রূপের বাহারে তার নেই কচুরি, ময়ূরপঙ্খী ঘোড়ায় চড়ে আসবে রাজপুত্র সঙ্গোপনে। পরের লাইন গাওয়ার আগেই কানের কাছে আওয়াজ এলো,
থেমে গেল তারা। নাসির সাহেবের কথার সাথে সাথে আরশ ভেতরে ঢুকছে আর তার চোখ স্থির। নুসরাত আলগোছে চোখ সরিয়ে নিল, না দেখার মতো যেন চলে গেল কিচেনে। কিচেনে যেতেই নাজনীন বেগম রাস্তায় পিরিচে করে ধুয়ে মুখ পরিষ্কার করে রাখলেন। নুসরাত অবাক হলো, এগুলো তার মায়ের জাদু করে রাখা, তাহলে এখানে কেন? এগুলো বের হলো কিভাবে? নুসরাত নাজনীন বেগমের জাদুঘর থেকে বের করা পানির গ্লাস হাতে কচি বাঁশের বাড়ি পড়লো হাতে। নাজনীন বেগম বড় বড় চোখ করেছে, আদেশ করলো, এখানে কি? এগুলো চুপচাপ রেখে দে, যেখান থেকে নিয়েছিস। নুসরাত বিরক্তিতে গ্লাস রাখে সিল্কে, তারপর ভাঁজ করে ফেলে জিজ্ঞেস করলো, এই নাস্তাই বা কার জন্য? নাজনীন বেগম ব্যস্ত সুরে বলল, ইসরাতের বিয়ের শপিং নিয়ে এসেছিল তোর বড় আব্বু, আর সেদিন তো বেশি দিন নাই, আর কত পাকাপাকি করে গিয়েছে। নাজনীন বেগম নুসরাতকে শুধালো, আজ কত তারিখ? নাজনীন বেগম বললেন, আজ আগস্টের 1 তারিখ। নুসরাত মাথা নাড়িয়ে কিচেন থেকে বের হলো। ড্রয়িং রুমে এমনভাবে পড়ল যেন আরশ সেখানে বসেই নেই। আরশ শক্ত পায়ে এগিয়ে যেতেই বাঁকালো সিঁড়ির পায়ে ইসরাতের সাথে দেখা হলো। সে নিচে নামছে। ইসরাতকে পাশ কাটিয়ে নামতেই নুসরাত আবারও তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। ইসরাত অপর পাশে ঘুরে গেল ও সেখানেও গিয়ে নুসরাত তার মুখের সামনে দাঁড়িয়ে পড়ল। দীর্ঘশ্বাস ফেলে ইসরাত শুধালো, কি হয়েছে? সামনে ভাবে দাঁড়িয়ে আছিস কেন? ইসরাতের মুখে থেকে বিরাট এক শব্দ বেরিয়ে আসলো। নিজের শূন্য ভাষা দেখে ভয় সংখ্যায় মুখ ফ্যাকাশে পর্ণ ধারণ করেছে। 2 হাতে নুসরাতের গলা পেঁচিয়ে ধরে চোখ বড় বড় করে উপরে তাকাতেই নুসরাত দাঁত খেলিয়ে হাসে। মুখ দিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে চিৎকার বেরিয়ে আসে, আবু বাঁচাও, এই পাগল মহিলা আমাকে এখান থেকে ফেলে দিবে। বলা শেষ হতেই নুসরাত ইসরাতকে এমনভাবে রেখে গোল গোল করে ঘুরতে লাগলো যেন মেয়েলি হাতের তালু দিয়ে আরো শক্ত করে মৃদু করে উঠল, কংগ্রাচুলেশন মিসেস জাইন। নাসির সাহেব নিজের জায়গা থেকে উঠে এসে নুসরাতের দিকে বললেন, পড়ে যাবে তো, ইসরাতকে নিচে নামাও। ইসরাত গলা ফাটিয়ে চিৎকার করে উঠল, আম্মু ফেলে দিব আমায়, একে থামাও। পরপর ধূপধাপ শব্দ হলো। শির মাঝে পড়ে থাকা ইসরাত কোকিয়ে উঠল কোমর চেপে। নুসরাত ইসরাতের দিকে তাকিয়ে 2 হাত ঝাড়া মারল, ময়লা ঝাড়ার মতো। বিরক্তিকর ভঙ্গিমায় কিঞ্চিৎ চেয়ে থেকে বলে উঠল, বিরক্তিকর, এসব নিয়ে সংসার করবে বেচারা জাইন ভাই। মুখ দিয়ে চুপচাপ চুষুপ্তক শব্দ করে 1 হাত পকেটে ভরে স্বর্ণপণে হেঁটে চলে গেল। নাজনীন বেগম পেছন থেকে ফ্যাস ফ্যাস গলায় জানতে চাইলো, ওকে ফেলে দিলি কেন? নুসরাত বলল, ও আর আব্বা বলল ফেলে দিতে, তাই ফেলে দিলাম। ওরা আমার শক্তি সামর্থ্য নিয়ে আঙ্গুল তুলেছে, আমি অপমানিত বোধ করেছি। অতিরিক্ত অপমান মাথায় কাজ করলে সার্কিট হিট থাকে, নিয়ন্ত্রিতভাবে চলাফেরা করে, তাই কাজে সত্যি সমস্যা দেখা দেয়। কথা শেষ করে নুসরাত নিজের রুমে চলে গেল। গা দুলিয়ে আরশ তীক্ষ্ণ চোখে অবলোকন করলো। করিডোরে পার করে যাওয়া নুসরাত টান টান করে দাঁড়িয়ে সমস্ত রেখা সবলত হাতটা ঢোকালো 3/4 প্যান্টের পকেটের ভেতরে। জিহ্বা এক পাশ থেকে ওপাশে ঘুরিয়ে নিচের চোখা করে রাখলো। ততক্ষণে কয়েকবার চোখাচোখি হয়ে গেল তাদের। নুসরাত অনীহা নিয়েও চোখাচোখি করলো। আরও শান্ত মনে নির্মল সহিত শুধু দেখলো নুসরাতের অঙ্গভঙ্গি তাকে ইগনোর করছে, তা খুব ভালো করে টের পেল। আরশের আখিদয় হঠাৎ অটকালো পর্দা ভেদ করে উকি মারা মেয়েলি মাথাটায়। ঠোঁটের ওপর হাত রেখে তীর্যক হাসি নুসরাত ইসরাতকে শুধায়, ব্যথা পেয়েছেন মিসেস জাইন? উফ, দুঃখ পাইলাম, কষ্টও পাইলাম। আপনি